ওকে, তো দেখেন 2 নম্বর কোশ্চেন বলছে, ডু ইউ এগ্রি দ্যাট দেয়ার ওয়াজ এ মেথড ইন হ্যামলেট ম্যাডনেস, ইফ সো হোয়াই? ওকে, মানে এবার যে অ্যানালাইটিক কোশ্চেন হচ্ছে বা হইছে লাস্ট ইয়ারের অভিজ্ঞতা অনুযায়ী, সেক্ষেত্রে এই কোশ্চেনটা মোটামুটি ইম্পর্টেন্ট আর কি, মানে এই টাইপের কোশ্চেন আসে। এখন আমরা সেই গতানুগতিক যে কোশ্চেন গুলো আসার কথা সেই রকম আসে না, তো যদি ওরকমটা না আসে সেক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ, বাট গতানুগতিক আসলে এটা ইম্পর্টেন্ট না, এই জন্য 2 স্টার দেওয়া হচ্ছে। দেখেন যে হ্যামলেট যে পাগলামি করছে সেটা আসলে তার একটা মেথড ছিল, ওকে, সেটা কি সত্যি কিনা, ওকে, এবং যদি সত্যি হয় তাহলে সেটার পক্ষে যুক্তি দেখো কেন, এটা হচ্ছে কোশ্চেন। এখানে বলছে যে হ্যামলেট ইজ কনসিডার্ড টু বি দ্য বেস্ট ট্র্যাজেডি অফ শেক্সপিয়ার, শেক্সপিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য ট্র্যাজেডি আর কি। দ্য প্রিন্স অফ ডেনমার্ক, হ্যামলেট ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য প্লে, এবং হ্যামলেট হচ্ছে এই নাটকের মেইন ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট। হি ইজ এ ভেরি কমপ্লেক্স ক্যারেক্টার, এই নাটকে আমরা দেখি সে খুবই জটিল একজন চরিত্র। হচ্ছে কি আফসানা মিমি, ওকে। তো এখানে বলছে যে হিজ ম্যাডনেস ইজ এ ইন দ্য প্লে ইজ এ কন্ট্রোভার্সিয়াল ইস্যু, এই নাটকে সে যে পাগলামির ভান করছে এটা কি একটা মানে বিতর্কের বিষয়। অনেকে বলছে আসলে হ্যামলেট পাগল ছিল, আবার অনেকে বলছে না সে আসলে পাগলামির ভান করছে, এই জন্য এটা একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু। যে হ্যামলেটস ম্যাডনেস ওয়েদার ফেইন্ট অর রিয়েল ইজ এ সাবজেক্ট অন হুইচ ক্রিটিক্স ডিবেটেড ফর সেঞ্চুরিজ, মানে শতাব্দীর পর শতাব্দী যাবত যারা সমালোচক এটা নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছে। যে বাট উই আর অলমোস্ট শিওর দ্যাট শেক্সপিয়ার দ্য সুপ্রিম আর্টিস্ট নেভার ইন্টেন্ডেড টু প্রেজেন্ট হ্যামলেট অ্যাজ এ ম্যাডম্যান। তবে আমাদের মাথায় রাখতে হবে শেক্সপিয়ার যে কিনা খুব বিখ্যাত একজন নাট্যকার, সে কখনোই তার নাটকের হিরোকে এরকম সত্যি সত্যি ম্যাড হিসেবে রিপ্রেজেন্ট করে নাই। যে দো হি অ্যাপিয়ার্স টু বি দ্য হাফ ম্যাড অন অর ভার্জেস অন ম্যাডনেস অন সেভারাল অকেশন, যদিও তার মানে কাজ বাজ দেখে আমাদের কাছে মনে হয় সে আধা পাগলের মতো আর কি, ওকে। রোজ এ ডিপ স্টাডি অফ দ্য ট্র্যাজেডি রিভিলস দ্যাট হ্যামলেটস ম্যাডনেস ইজ ফেইন্ট, তবে যদি আমরা একটু মানে গভীরভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখবো হ্যামলেটের পাগলামি আসলে কি এটা কৃত্রিম ছিল, ওকে, মানে সে ভান করছে জাস্ট, এটা রিয়েলি সে আসলে পাগল ছিল না। সেটা করছে কেন, যাতে করে তার চাচা তাকে ওই মানে হচ্ছে সে এক কথা সে তার চাচাকে যেন ভোলাইতে পারে, সেই সময়টুকু যেন পায় যে সময় সে তার পিতৃহত্যার প্রতিশোধটা নেবে, এই জন্য। যে ইট ইজ এ কাইন্ড অফ ডিফেন্স মেকানিজম, হিজ ম্যাডনেস হ্যাজ এ টাচ অফ টু উইজডম এন্ড মেথড, তার মানে সে যে ম্যাডনেসের মানে ভান করছে এখানে আসলে এটার মাধ্যমে সে তার যে প্রজ্ঞা বা সে যে আসলে অনেক বিচক্ষণ সেইটা সে একটা পরিচয় দিয়েছে। এটা হলো ইন্ট্রোডাকশন। এরপর বলছে একটা পয়েন্ট যে দ্য সাউন্ড ফিজিক অফ হ্যামলেট, মানে আমরা কেন বলবো না যে হ্যামলেট সে আসলে পাগল না, আর সরি আমরা মানে কেন এটা বলবো যে হ্যামলেট পাগল না, সেটার পক্ষে যুক্তি হচ্ছে সে এমন আচরণ করছে যেটা একেবারে স্বাভাবিক। এই জন্য মানে এখানে বলছে যে ফিজিক্যালি ওটা সে অনেক স্ট্রং টাইপের ছিল আর কি, বা সে স্বাভাবিক ছিল ওইটাই। যে বিফোর দ্য প্লে বিগিনস হ্যামলেট ইজ ক্লিয়ারলি সেন্সিটিভ অ্যান্ড আইডিয়ালিস্টিক ইয়াং ম্যান, মানে নাটকের শুরুতে বা শুরু হওয়ার আগে আমরা কি দেখি হ্যামলেট সে খুব ভালো একজন অনেক আইডিয়াল টাইপের একজন আদর্শ মানুষ। যে হি ইজ এ স্কলার, এ ফিলসফার অ্যান্ড এ পোয়েট টু। হি ইজ জেন্টল অ্যান্ড জেনিয়াল টু দোজ বিলো হিজ স্টেশন, মানে যারা তার মানে নিচু লেভেলে আছে তাদের প্রতি সে যথেষ্ট সদয় টাইপের আর কি। হি ইজ এ নোবেল ম্যান হু কনসিভস দ্য ফাইনেস্ট থটস অ্যান্ড হ্যাজ হাই ইন্টেলেকচুয়াল কোয়ালিটি, সে এমন একজন মহানুভব ব্যক্তি আর কি, ওকে, যার কথাবার্তা অনেক ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিভিত্তিক টাইপের। উই গেট এ ভিভিড পিকচার অফ হ্যামলেট অ্যাজ হি ওয়াজ ফ্রম দ্য ওয়ার্কশপ অফ এলিয়া, যে হ্যামলেট আসলে কেমন টাইপের মানুষ সেটার একটা মানে একটা হচ্ছে ধাঁচ বা হচ্ছে সেটার একটা চিত্র আমরা অফেলিয়ার কথাবার্তার মাধ্যমে জানতে পারতেছি আর কি। যেমন এখানে বলছে যে দ্য কোর্টিয়ার সোলজার্স স্কলার্স আই টাং সোর দ্য এক্সপেক্টেন্সি অফ and rose of the fair state, the glass of fashion and the mold of form, the observed of all observed, মানে সমস্ত কিছু যেন এই যে যে হ্যামলেট তার চরিত্র কেন্দ্র করেছিল, মানে সবাই তাকে ভালোবাসতো, সবার মুখে মুখে টাঙে টাঙে মানে যে জিব্বাই যেন তার কথাই স্মরণ হতো। তার মানে আমরা এখানে অফেলের কথা থেকে জানতে পারছি সে আসলে একজন ভালো মানের ব্যক্তি ছিল, তার মানে সে যে পাগলামি করছে এটা আসলে একটা অযৌক্তিক কথা আর কি, ওকে, সে জাস্ট ভান করছে, ওকে, সেটার পক্ষে আমরা এখানে যুক্তি দেখাইছি। যে this shows that Hamlet was once a master of his own self and had full command over his mind and sense, তার মানে সে আসলে স্বাভাবিক ছিল, যে তার কথাবার্তা সবকিছু অনেক স্বাভাবিক টাইপের ছিল আর কি, মানে ফুল কমান্ড ছিল তার সবকিছুর উপরে, সে সেন্সলেস টাইপের ছিল না। যে বাট উই ডু নট সি দ্য নর্মাল হ্যামলেট ইন দ্য কোর্স অফ দ্য প্লে জাস্ট অ্যাজ উই ডু নট সি দ্য নর্মাল ম্যাকবেথ ইন দ্য কোর্স অফ দ্য ট্রাজেডি, যে তবে নাটক যত সামনের দিকে আগে আমরা কিন্তু স্বাভাবিক হ্যামলেটকে আর পাই না, যেমন আমরা ম্যাকবেথের মধ্যে দেখেছি সে অনেকটা মেন্টাল ইমব্যালেন্সড হয়ে যায়। যে after his mother's hasty marriage and the ghost revelation, Hamlet's noble and most sovereign reason of all out of
টিউন অ্যান্ড হার্শ, যে যখনই তার মা বিয়ে করে ফেলে, তার বাবাকে হত্যা করা হয়, মানে সেই হত্যার কথা তার যে হচ্ছে বাবার ভূত সে এসে বলে, তখনই আমরা হ্যামলেটকে মানে একটু অন্যরকম ভাবে দেখি যে সে হার্শ আচরণ করে আর কি, মানে একটু অস্বাভাবিক টাইপের আর কি। সো ফার্স্টে আমরা কি দেখলাম যে হ্যামলেট সে ভালো মানের মানে ভালো চরিত্রের একজন মানুষ ছিল, বাট নাটকের পরবর্তী অংশে আমরা কি দেখি তার মন মানসিকতা অনেকটা পরিবর্তন হয়ে যায়। কেন হয় এবং সেটা হচ্ছে আদৌ আহ সত্যি ছিল কিনা, মানে সে কি আসলে যুক্তিকতার খাতিরে করছে নাকি সত্যি সত্যি পাগলামি করছে, সেটা আমরা নেক্সট দেখবো। যেমন এখানে বলা আছে যে পসিবল রিজনস অফ হ্যামলেটস ম্যাডনেস, সে যে কেন পাগলামি করছে সেটার পক্ষে যুক্তিগুলো কি। যে ম্যাডনেস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ সেভারলি ডিসঅর্ডার্ড স্টেট অফ মাইন্ড ইউজুয়ালি কজড বাই এ মেন্টাল ডিসঅর্ডার। মানে ম্যাডনেস বলতে আমরা কি বুঝি, যে এখানে একজন মানুষের স্বাভাবিক বা শৃঙ্খলাপূর্ণ জীবন যাপন করতে পারে না, অস্বাভাবিক বা বিশৃঙ্খলপূর্ণ বিভিন্ন কথাবার্তা বলে হ্যান ত্যান এরকমটা। যে ম্যাডনেস ক্যান অ্যারাইজ ইন পিপল হু এন্ডিউর ট্রমাটিক এক্সপেরিয়েন্স। ম্যাডনেস তখনই একজন মানুষের মধ্যে ভর করে, মানে তখনই একজন মানুষ পাগল হয় যে যখন সেটা ট্রমাটিক বা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে দিয়ে যায়, বা একটা মানে খুব কি বলে যে মানসিকভাবে একটা শোক পায় আর কি, বা শক পায় বা শোকাহত হয় তখন। and stress and cannot find a way to control their behavior, এবং এমন একটা অবস্থা চলে যায় যে সে তার নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতেছে না। দিচ্ছি এটা পুরো রাখো। আচ্ছা ওকে, কোন জায়গাতে ছিল, হ্যাঁ, যে ইন শেক্সপিয়ার্স হ্যামলেট হোয়েদার অর নট হ্যামলেট ইজ ট্রুলি ম্যাড ইজ কন্ট্রোভার্সিয়াল। বেশ মানে শেক্সপিয়ার হ্যামলেটের মধ্যে আমরা হ্যামলেটকে যেভাবে পাই সে আসলে হ্যামলেট মানে সে ম্যাড ম্যাড বা পাগল ছিল কিনা, এটা আসলে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক। ওকে, যে হ্যামলেট ইজ অ্যান এক্সট্রিমলি ফ্রাজাইল মেন্টাল স্টেট আফটার দ্য ডেথ অফ আর ফাদার। তবে তার বাবা মানে যখন সে তার বাবার মৃত্যুর খবর জানতে পারে আর কি, সে অনেকটা পাগলের মতো আচরণ করে। অ্যান্ড দ্য রিসেন্ট ম্যারেজ অফ হিজ মাদার অ্যান্ড ক্লডিয়া, ও কিউ মাদার অ্যান্ড ক্লোডিয়াস, এবং তার মা যখন তার চাচাকে বিয়ে করে, মানে এক কথা তার বাবা মারা যায় বা তার বাবাকে হত্যা করা হয়, এবং তার যে মা সে যখন বিয়ে করে, এই শোকটা সে নিতে পারে না, যার ফলে হচ্ছে সে পাগলের মতো আচরণ করতে আরম্ভ করে। এটাই হচ্ছে মানে পসিবল রিজনস কেন যে কেন সে পাগলামি করছে বা মানে পাগলের মতো আচরণ করছে, হোক সেটা রিয়েল অথবা ফেইন। ওকে, বাট সে এরকম আচরণ করছে এটা আসলে সত্যি। যে হ্যামলেটস কনফ্রন্টেশন উইথ দ্য গোস্ট ট্রিগার্স হিজ ফিলিংস অফ ভেঞ্জিয়েন্স এন্ড হি বিকামস অবসেসড উইথ রিভেঞ্জ। যখনই ওই ভূতের সাথে তার সাক্ষাৎ হয়, সে কি রিভেঞ্জ নিতে অবসেসড হয়ে যায়, মানে সে একনিষ্ঠ হয়ে যায় যে আমি এখন রিভেঞ্জ নিবই আর কি, যেভাবে হোক আমি আমার পিতৃ হত্যা প্রতিশোধ নেব। যে হ্যামলেট claims his madness is an act at first, but he allows himself to be consumed by his desire for retribution until he descends into a state of true madness। মানে এখানে বলছে যে হ্যামলেট সে আসলে ফার্স্টে বলছে যে হ্যাঁ আমি আসলে পাগলামির ভান করবো, বাট পরবর্তীতে রিভেঞ্জ নেয়ার জন্য সে এমন একটা পর্যায়ে চলে যায় মনে হয় যেন সত্যি সত্যি সে পাগল হয়ে গেছে এরকম। যে হামলেস স্ট্রাগল উইথ হিজ মেন্টাল ইলনেস, যেমন ওই যে আমরা কিন্তু একটা পর্যায়ে দেখি সে একটা লাইন বলে যে টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন। মানে সে কি করবে সে আসলে বুঝতে পারতেছে না, মানে একটা মেন্টালি ইমব্যালেন্স একটা অবস্থার মধ্যে আছে, যার ফলে সে কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগতেছিল, যেটাকে বলা হয়েছে হ্যামলেটস ডিলেমা, হ্যামলেটস প্রোক্রাস্টিনেশন। এগুলো কিন্তু মানে তার পাগলামির এক একটা বৈশিষ্ট্য বা ফিচার। ওকে, যে হ্যামলেটস স্ট্রাগল উইথ হিজ মেন্টাল ইলনেস কজেস হিম to truly become insane, which is shown through the interaction with Ophelia and Gertrude and his thoughts। এখানে বলা হয়েছে যে যে সে গার্ট্রুডের সাথে মানে তার মায়ের সাথে বা অফেলিয়ার সাথে যে কথাবার্তা বলে, এগুলো দ্বারা আমরা মোটামুটি এটা বুঝতে পারি সত্যি সে আসলে ইনসেন, মানে একটু পাগলের মতো হয়েছে আর কি। যেমন এখানে বলছে ইফ দাও উইল নিডস মেরি আ ফুল ফর ওয়াইজ মেন নো ওয়েল আনাপ হোয়াট মনস্ট্রাস ইউ মেক অফ দেম। মানে এখানে সে তার মাকে উদ্দেশ্য করে বলছে যদি তোমার বিয়ে করতে হয় তুমি একটা এরকম বলদ করো, কিন্তু এরকম একটা জঘন্য ব্যক্তি যে পশুর মতো তাই কেন তুমি বিয়ে করতে গেলে আর কি। তো এই যে তার যে কথাবার্তা এখান থেকে বোঝা যায় সে একটু অস্বাভাবিক টাইপের আর কি। ওকে, তারপর আমরা ফার্স্টে দেখলাম হ্যামলেট ফার্স্টে ভালো মানের একজন ব্যক্তি ছিল, খুব মহৎ চরিত্রের অধিকারী আর কি, বাট এর পরবর্তীতে তার আচরণে পরিবর্তন ঘটে। দেন বলা হয়েছে তার এই পরিবর্তনগুলো হওয়ার কারণটা কি। এক হচ্ছে তার বাবাকে হত্যা করা হয়েছে, এটা জানতে পারছে সে। সেকেন্ড হচ্ছে তার মা আবার তার চাচাকে বিয়ে করছে। ওকে, এগুলো হচ্ছে তার ম্যাডনেসের কারণ। ওকে, এখন আমরা দেখব যে তার ম্যাডনেসটা আসলে সত্যি ছিল নাকি ফেক ছিল। সেটা নেক্সট পয়েন্টটা বলা হয়েছে যে ম্যাডনেস ইজ ফেক, মানে আসলে এটা কৃত্রিম ছিল, কারণ যাতে করে সে সেই সময়টুকু পায় যাতে সে এনশিওর হতে পারে তার চাচা হত্যাকারী। যে however all the above evidences are not enough to prove Hamlet's madness। যেমন উপরে যা পড়লাম ওকে, এগুলো কিন্তু আসলে ওইটা আজান দিছে, আজানটা শেষ হোক একটু অপেক্ষা করো।
আচ্ছা, ওকে, তারপর দেখেন কি বলছে, however all the above evidences are not enough to prove Hamlet right। তার উপর আমরা যে সমস্ত কথাবার্তা দেখলাম হ্যামলেট পাগল হইতে পারে, ওকে, এগুলো কিন্তু আসলে যথোপযুক্ত এভিডেন্স না, মানে তাকে সত্যি পাগল বলার মতো যথোপযুক্ত এভিডেন্স না এগুলা, ওকে। যে there is more evidences that his madness is assumed, for he acts normally when he chooses and and in the presence of those with whom it is safe to do so। মানে এমন অনেক কথাবার্তা আছে নাটকের মধ্যে যেগুলো আমরা বুঝতে পারি, মানে যেগুলো থেকে আসলে আমরা এটা বুঝতে পারি সে আসলে পাগলামির ভান করছে, সত্যি সে কিন্তু এমন ছিল না, ওকে, সে জাস্ট নিরাপত্তার স্বার্থে এগুলো করছে। হি টক্স রেশনালি এন্ড শোজ গ্রেট ইন্টেলেকচুয়াল পাওয়ার ইন দ্য কনভারসেশন উইথ হোরাসিও। যেমন সে যখন হোরাসিওর সাথে কথাবার্তা বলতে, সে একেবারে স্বাভাবিক মানুষের মতো অনেক বুদ্ধি দিয়ে কথাবার্তা বলছে, তো একজন পাগল সে তো আর এত বুদ্ধি খাটাইতে পারে না। He receives the players with kind courtesy and refinement of behavior towards them, shows that he is not mad। এছাড়া এই যে নাটকে মানে হচ্ছে হ্যামলেট যে আবার একটা কৃত্রিম নাটক মঞ্চায়িত করছিল, যে মার্ডার অফ গঞ্জাগো, সেই সমস্ত অভিনেতাদের সাথে কথাবার্তা বলা, তাদেরকে ঠিকমতো গাইডলাইন দেওয়া, সবকিছু পরিচালনা করে, এগুলো কিন্তু একজন অস্বাভাবিক মানুষের পক্ষে করা সম্ভব না। সো এগুলো থেকে আসলে আমরা বুঝতে পারি যে হ্যামলেট সে আসলে সত্যিকার অর্থে পাগল ছিল, সে পাগলামির ভান করছে জাস্ট। ইন দ্য ফার্স্ট অ্যাক্ট উই আর টোল্ড বাই হ্যামলেট হিমসেলফ দ্যাট হি ইজ গোয়িং টু ফেইন ম্যাডনেস টু ক্যারি আউট হিজ ইন্টারেস্টেড টাস্ক অফ অ্যাভেঞ্জিং হিজ ফাদার্স ডেথ সাকসেসফুলি। ফার্স্ট অ্যাক্টে সে নিজেই স্বীকার করে যে সে এখন পাগলামির ভান করবে, যাতে করে সে তার পিতৃ হত্যার প্রতিশোধটা নিতে পারে আর কি। That as parlance they are hereafter shall think me to put an antique disposition on। মানে আমি এখন নতুন একটা ভান ধরবো আর কি, বা ভাব ধরবো যাকে বলে। যে ফার্দার অল দ্য soliloquies uttered by Hamlet are coherent and logical and full of wisdom and deep thinking। এছাড়া হ্যামলেট যে স্বগতোক্তি গুলো করে, মানে যে নিজের সাথে নিজেদের কথাবার্তা গুলো বলে, স্পেশালি 60টা কথা, সেগুলো প্রত্যেকটা কথা কি অনেক বুদ্ধিদীপ্ত, মানে সেগুলোর দ্বারা তার যে বিচক্ষণতা সেটার আমরা একটা পরিচয় পাই একেবারে, প্রত্যেকটা কথার মধ্যে উইজডম আছে এবং লজিক্যাল। যে দ্য থটস হি রিভিলস ইন দোজ soliloquies have a universal appeal। আপনাদের মধ্যে কিছু বলতেছে নাকি? না না, ওকে, তো এখানে বলছে যে কি যে the thoughts he reveals in the soliloquies have a universal appeal for their poetic quality and excellence on language। যে এই soliloquies গুলোতে সে যে কথাবার্তা গুলো বলছে, এগুলো কি মানে
একেবারে তার যে এক্সেলেন্স বা তার যে পোয়েটিক কোয়ালিটি সেইগুলোর একটা উদাহরণ আর কি। ওকে, মানে ইউনিভার্সাল আপেল, সে এমন কথা বলছে যেটা সার্বজনীন স্বীকৃত, যেটা কিনা একজন পাগলের পক্ষে বলা সম্ভব হয় না। যে থ্রু দেম উই কাম টু নো, এবং সেগুলো মানে সেই শৈলকের মাধ্যমে আসলে আমরা জানতে পারি কি অ্যাবাউট হিজ ইনার্স, তার মনে আসলে কি চলতেছে। অ্যান্ড দেন দ্য আইডিয়াস অ্যান্ড ফিলিংস এক্সপ্রেসড ইন দেম ক্যান নট বি দোজ অফ এ ম্যাডম্যান, এবং সেই স্বগতোক্তি সে যে কথাবার্তা বা আইডিয়াগুলো বলছে যেগুলো আসলে একজন ম্যাডম্যানের কখনোই হইতে পারে না। সো আমরা পরিশেষ কি বলতে পারি, সে আসলে এই পাগলামের ভান করছে, জাস্ট তার চাচাকে হত্যাকারী কেন এটাই এনশিওর করার জন্য। টু সাম আপ, দেয়ার আর প্লেন্টি অফ অ্যাবনর্মাল বিহেভিয়ার আর অ্যাকশন ইন হ্যামলেট, যেখানে আমরা অনেক অস্বাভাবিক আচার আচরণ পাই। ইয়েট দেয়ার আর সাফিসিয়েন্ট এভিডেন্সেস দ্যাট শেক্সপিয়ার নেভার মেড হিজ গ্রেট ট্র্যাজিক হিরো এ ম্যাডম্যান। তবে এখানে আরো অনেক এভিডেন্স আছে যেগুলো দ্বারা প্রুভ করা যেতে পারে যে শেক্সপিয়ার তার নাটকের সবচেয়ে বিখ্যাত যে হিরো হ্যামলেট, তাকে কখনো একজন পাগলের মতো করে, সত্যিকার অর্থে পাগলের মতো করে উপস্থাপন করে নাই। ইফ হ্যামলেট ওয়াজ ম্যাড অর ম্যাড, যদি হ্যামলেট পাগল হইতো, হি উড ফেল টু থিঙ্ক কোহেরেন্টলি, সে কিন্তু এত আটসাট ভাবে যৌক্তিক ভাবে সব পরিকল্পনা সাজাইতে পারতো না। টু আন্ডারস্ট্যান্ড হিজ পজিশন ক্লিয়ারলি অ্যান্ড টু ডিসাইড হিজ কোর্স অফ অ্যাকশন রাইটলি, মানে সে কি করবে না করবে, সে কে কি করবে না করবে, এগুলো সে কখনোই ভাবতে পারতো না যদি সে পাগল হইতো। ফাইনালি ইট ইজ শেক্সপিয়ার হু ডিজাইন দ্য ক্যারেক্টার অফ দ্য ট্রাজিক হিরো ইন দ্য ওয়ে উই ফাইন্ড হিম, অ্যান্ড ডেফিনেটলি হিজ এইম ওয়াজ নট টু রিপ্রেজেন্ট এ ম্যাডম্যান অ্যাজ দ্য হিরো। তার মানে এটা আসলে আমরা বলতে পারি যে শেক্সপিয়ার সেই আসলে হ্যামলেটের চরিত্রকে এমনভাবে ডিজাইন করছে যে সে কখনোই একজন পাগল হওয়ার যোগ্য না, বা সে কখনোই একজন পাগল হতে পারে না। ওকে, কারণ সে যা করছে সবকিছু রেশনালি এবং যৌক্তিক ভাবে করছে। দ্যাটস ওয়াই এখানে তার যে ম্যাডনেস এটা টোটালি ফেইন্ট বা কৃত্রিমতা মানে পরিপূর্ণ আর কি। ওকে, যে সে জাস্ট ভান করছে পাগলামি, সত্যিকার অর্থে সে কখনোই পাগল ছিল না বা হয় নাই। এটা নিয়ে কারো সমস্যা আছে? কে যেন বলতেছে কলে জয়েন হতে পারতেছে না, ওটা আমি লিঙ্কটা শেয়ার করি। এটা নিয়ে কি সমস্যা আছে? আমাকে একটু বলেন, শেয়ার করেন একটু। আচ্ছা ওয়েট, এরপরেরটা শুরু করতেছে না, লিঙ্কটা শেয়ার করেন। কপি লিঙ্ক, এটা হচ্ছে মেরিনা না? এরপরে তাহলে 3 নাম্বারটা দেখেন। 2 নাম্বার, 3 নাম্বারটা কি বলছে? কমেন্ট অন শেক্সপিয়ার্স ট্রিটমেন্ট অফ সুপারন্যাচারাল এলিমেন্টস ইন হ্যামলেট। হ্যামলেটের মধ্যে কোন কোন সুপারন্যাচারাল এলিমেন্ট সেটা আলোচনা করো। ফার্স্টে বলছে অ্যাকর্ডিং টু কি অক্সফোর্ড ডিকশনারি, মানে ফার্স্টে সুপারন্যাচারালিজম এই ডেফিনেশন দেয়া আছে। ওয়েট কে জানা জয়েন হতে চাচ্ছে। আচ্ছা ওকে, দেখেন এখানে ফার্স্টে শুরু করা হয়েছে কি, আচ্ছা লাস্টে যিনি জয়েন করছেন, আমাদের একটা পার্ট সি এর কোশ্চেন অলরেডি শেষ হয়ে গেছে। আমরা এখন সেকেন্ড পার্ট সি এর কোশ্চেন পড়াচ্ছি হ্যামলেট থেকে, মানে থার্ডটা আর কি। ওকে, আজকের জন্য সেকেন্ডটা দেখেন হ্যান্ড নোটের 98 পেজে আছে। তো ফার্স্টে এখানে কোশ্চেন হচ্ছে হ্যামলেটের মধ্যে কোন কোন সুপার ন্যাচারাল এলিমেন্ট আছে। তো ফার্স্টে বলা হয়েছে সুপার ন্যাচারালিজম আসলে কি। তো বলছে সুপার ন্যাচারাল includes all those phenomena which cannot be explained by accepted laws of natural science or physical laws, মানে সুপার ন্যাচারাল বলতে আমরা সেই সমস্ত ঘটনাকে বুঝি যেগুলো আসলে এই যে যে সায়েন্স টাইন্স বা নিয়ম কারণ আইন কারণ এগুলো তো ব্যাখ্যা করা যায় না, তার মানে যেগুলো অতি প্রাকৃতিক, যেগুলো সচরাচর কমনলি হয় না, এটাই হচ্ছে সুপার ন্যাচারাল। মানে বাংলায় যাকে বলো ভৌতিক আর কি। যে বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ দ্য সুপার ন্যাচারাল সাচ এজ দ্য পাওয়ার অফ আনসিন গোস্ট হুইচ ইজ স্পিরিটস, যেমন সুপার ন্যাচারালিজমের মধ্যে আছে কি ইজ যে পাওয়ার অফ গোস্ট আনসিন, তারপর উইসেস স্পিরিটস ইটিসি, এগুলো সব সুপার ন্যাচারাল এলিমেন্ট। ওকে, বলছে বিলিভ ইন দ্য সুপার ন্যাচারাল অ্যান্ড ওয়ান্ডার এট দ্য কি ইনএক্সপ্লিকেবল মিস্ট্রিজ অফ ডেথ ওয়াজ লার্জলি শেয়ার্ড বাই পিপল ডিউরিং দ্য এলিজাবেথ, মানে যে এলিজাবেথের যে যারা লোকজনেরা তারা এই সমস্ত মিস্ট্রি বা রহস্যজনক যে ঘটনাবলী এগুলোতে খুব বিশ্বাস করতো আর কি। যে উইলিয়াম শেক্সপিয়ার অ্যাজ এ পপুলার ড্রামাটিস্ট, উইলিয়াম শেক্সপিয়ার ইউজেস অল কাইন্ডস অফ সুপারন্যাচারাল এলিমেন্টস সাচ অ্যান্ড দ্য পাওয়ার অফ আনসিন গোস্ট ফেরিস হুইচেস ইট ইজ, এবং একজন জনপ্রিয় নাট্যকার হিসেবে শেক্সপিয়ার সেই কাজটাই করছে, মানে সে তার সময় লোকজনদেরকে আকৃষ্ট করছে, যে জন্য সে তারা যে জিনিসগুলোতে বিশ্বাস করতো বেশি ফলো করতো সেগুলাই সে ইউজ করছে। যে হি মেক্স ইফেক্টিভ ইউজ অফ দোজ পপুলার সুপারস্টিশনস অ্যান্ড বিলিভস অফ হিজ টাইম, মানে জনপ্রিয় যে সমস্ত ধ্যান ধারণা কুসংস্কার সেগুলো সে ইউজ করছে তার নাটকে। বাট দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং অ্যাবাউট শেক্সপিয়ার ওয়াজ দ্যাট unlike his contemporaries, his use of supernatural agencies was neither crude nor gross. তবে শেক্সপিয়ারের সুপারন্যাচারাল এলিমেন্ট ইউজ করার একটা যৌক্তিকতা বা সার্থকতা কি, সে এমন কিছু বলে না যেটা একেবারে টোটালি অযৌক্তিক, যে রেদার এ মেরে অবজেক্ট অফ হরর বট টু ইন অ্যান্ড ক্রিয়েট সেন্সেশন, বরঞ্চ সে ভৌতিকভাবে এমন কিছু মানে
ইউজ করছে, যেটা দর্শকদের কাছে সেন্সেশন মানে অনুভূতি জাগ্রত করে আর কি, এমন ভাবে ইউজ করছে, মানে টোটালি একেবারে অযৌক্তিক হবে এমনটা ইউজ করছে যে যেগুলো দেখে দর্শকরা আনন্দ পায় আর কি। ওকে, স্পেশালি সাথে করে তাদের মধ্যে সেন্সেশন কাজ করে, অনুভূতি জাগ্রত হয়। In Hamlet, his Hamlet is also possessed with supernatural powers. মানে হ্যামলেটের মধ্যে আমরা এরকম supernatural element পাই আর কি। In Hamlet, the supernatural appears in the form of the ghost. যেমন হ্যামলেটের মধ্যে আমরা supernatural যে জিনিস দেখতে পাই সেটা হচ্ছে ghost আকারে বা ভূত আকারে আর কি। So the ghost in Hamlet has at least threefold dramatic significance. এবং এখানে যে ভূতের কথা বলা হয়েছে, সেই ভূতটা আগমনের তিনটা তাৎপর্য বা গুরুত্ব আছে আর কি। It contributes টু দ্য জেনারেল ট্রাজিক অ্যাটমসফিয়ার অফ দ্য প্লে। যে এই যে যে ভূতের আগমন, এটার মাধ্যমে আসলে এই নাটকে একটা ট্রাজিক অ্যাটমসফিয়ার মানে একটা শোকের আবহ বা পরিবেশ ক্রিয়েট করা হয়েছে। মোটিভেটস দ্য ইন্টারঅ্যাকশন অফ দ্য প্লে অ্যান্ড ফাইনালি, মানে নাটক সামনের দিকে আগানো হয়েছে। অ্যান্ড ফাইনালি ইট শোস অফ দ্য ক্যারেক্টার্স অ্যান্ড ড্রাইভস হোম এ সার্টেন মোরাল ইফেক্ট। এবং এইটার মাধ্যমে কি একটা নীতি কথা বা একটা নীতি বাক্য আসলে বোঝানো হয়েছে আর কি। ওকে, তো ফার্স্টে বলছে দ্য সুপারন্যাচারাল অ্যাটমসফিয়ার, যে ফার্স্টে আমরা ভূতটাকে দেখতে পাই যেটার মাধ্যমে শুরুতে একটা সুপারন্যাচারাল আবহ মানে একটা ভৌতিক পরিবেশ ক্রিয়েট করা হয়েছে নাটকে। যে দ্য ফার্স্ট থিং দ্যাট এ ড্রামাটিস্ট শুড ডু when introducing the supernatural is to create the unnecessary atmosphere which না the necessary atmosphere which makes it possible and believable। মানে একজন নাট্যকার যখন সুপারন্যাচারাল এলিমেন্ট ইউজ করে, তার ফার্স্ট কাজ হচ্ছে সেটাকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা। যে সাস অ্যান অ্যাটমসফিয়ার ইজ প্রোভাইডেড ইন দ্য আর্লি পার্ট অফ ওপেনিং সিন। একই রকম একটা ঘটনা আমরা এই নাটকের শুরুর অংশে পাই, যেটি যে কোল্ড অ্যান্ড ডার্ক নাইট, যে সময়টা ছিল কি শীতের সকাল আর কি। দ্য গোস্ট হ্যাড appear to them two nights in succession। এবং আমরা এই নাটক শুরু থেকে দেখি একটা ভূত 2 দিন যাবত পর পর আসতেছে। মার্সেলাস ডিসক্রাইবস, এবং মার্সেলাস এইরকম ভাবে সেটাকে বর্ণনা করে যে thus twice before and জাম এট দ্য ডেড আওয়ার, মানে ডেড আওয়ার তারা বলতে শেষ সময় আর কি, মানে ভোর হবে হবে এরকম অবস্থা। উইথ মার্শাল স্টেক হ্যাভ গন বাই ওয়ার ওয়াস। ওকে, মানে প্রহরীরা যে তারা কি দেখছে এরকম একটা মার্শাল স্টেক বলতে ইন্ডিকেট করা হয়েছে যে মানে সেই লেট কিং হ্যামলেট সে যেমন করে হচ্ছে একজন সৈন্যের মতো, মানে হচ্ছে তার যে বর্মটর্ম মানে সেই যুদ্ধের যে অস্ত্রশস্ত্র সেগুলো পরিহিত অবস্থা থাকতো, ওই রকম অবস্থায় মানে একজন ভূতকে দেখা গেছে বা প্রহরী এরকম একজন ভূত দেখছে। ওকে, তার মানে শুরুতে কি একটা সুপারন্যাচারাল পরিবেশ ক্রিয়েট করা হয়েছে। ফার্স্ট সুপারন্যাচারাল এলিমেন্ট আমরা এই নাটকে পাচ্ছি। এরপর কি বলছে, দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য গোস্ট, দেন ভূতের কথা বলা হয়েছে এবং এটা হ্যামলেটের সামনে আর কি। যে দ্য গোস্ট ইন হ্যামলেট অ্যাপিয়ার্স 3 টাইমস। টোটালি এই ভূতটা মানে হ্যামলেটের বাপের ভূত আর কি টোটাল 3 বার আসে। ইট অ্যাপিয়ার্স ফার্স্ট ইন অ্যাক্ট 1 সিন 1 at the dead night before Horatio Marcellus and Bernardo। মানে অ্যাক্ট 1 সিন 1 এর শুরুতে এসে হোরাশিও মার্সেলাস বার্নার্ডোর সামনে আসে আর কি। ইট অ্যাপিয়ার্স ফর দ্য সেকেন্ড টাইম ইন অ্যাক্ট 4 অফ অ্যাক্ট 1, না 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 সিন 4 অফ অ্যাক্ট 1 and stays till সিন 5 অফ সেম অ্যাক্ট। মানে এটা সেকেন্ড টাইম কখন আসে, সেই হচ্ছে অ্যাক্ট 1 এর সিন 4 এ আসে এবং সিন 5 যে পর্যন্ত হওয়া পর্যন্ত সে স্টে করে আর কি, তাই বলছে। ইন ইটস সেকেন্ড অ্যাপিয়ারেন্স দ্য গোস্ট আইডেন্টিফাইজ ইটসেলফ টু হ্যামলেট অ্যাজ দ্য স্পিরিট অফ হিজ ডেড ফাদার এন্ড আর্জেস হিম টু টেক রিভেঞ্জ অন ক্লডিয়াস। এবং এই অ্যাক্টে এসে সে এসে হ্যামলেটকে দেখা দেয় এবং হ্যামলেটকে বলে আমি হচ্ছে তোমার বাপের ভূত, সুতরাং আর হচ্ছে আমাকে তোমার চাচা হত্যা করছে, সো তুমি তাকে হত্যা করে তোমার পিতৃ হত্যার প্রতিশোধটা নিবে। The married to uncle the present king who is his real murderer and also tells him to spare his mother। এবং ভুট্টা হ্যামলেটকে ওয়ার্ন করে যে তুমি তোমার মাকে আসলে স্পেয়ার করবে বা ক্ষমা করে দেবে। যে মেরিড টু হিজ আঙ্কেল বিকজ হার সেন্স অফ গিল্ড অ্যান্ড হেভেন উইল পানিশ, কারণ তার অপরাধ বোধের শাস্তি সে আসলে নিজে নিজেই পাবে। যে দ্য ফাইনাল অ্যাপিয়ারেন্স অফ দ্য গোস্ট অকার্স ইন অ্যাক্ট 3 সিন 4। এবং সর্বশেষ ভুট্টা আসে কখন, অ্যাক্ট 3 সিন 4। তার মানে ভুট্টা 3 বার আসে, অ্যাক্ট 1 সিন 1, অ্যাক্ট 4 না অ্যাক্ট 1 সিন 4 আর হচ্ছে অ্যাক্ট 3 সিন 4। ইন হুইচ গার্ট্রুড বিসিজেস হ্যামলেট টু অ্যাকিউজ হার নো মোর। এবং যখন কিনা গার্ট্রুড আর হ্যামলেট কথাবার্তা বলতেছিল ওই সময় ভূতটা ওখানে আসে। বাট যদিও হ্যামলেট দেখতে পাচ্ছিল কিন্তু গার্ট্রুড সে ভূতটাকে দেখতে পাচ্ছিল না, কারণ গার্ট্রুড সে অপরাধী, এই জন্য এখানে ভূতটা হচ্ছে কি পবিত্র আত্মাকে সিম্বলাইজ করা হয়েছে, যার ফলে সে তাকে দেখতে পাচ্ছিল না। যেমনটা এখানে বলা হয়েছে যে হ্যামলেট হোয়াই লুক ইউ দেয়ার, লুক হাউ ইট স্টিল। মানে হ্যামলেট সে তার মাকে উদ্দেশ্য করে দেখো দেখো ওই যে দেখো সে চলে যাচ্ছে, স্টিল আর করতেছে। মাই ফাদার ইজ না ইন হিজ হ্যাবিট অ্যাজ এ লিভ, লুক হোয়ার হি গোস ইভেন নাও আউট অফ দ্য পোর্টাল। ওকে, তার মানে এই লাইনটা যখন হ্যামলেট সে তার মা গার্ট্রুডের সাথে কথা মানে বলতেছিল সেই সময় ভূতটা আসে। তো যদিও ভূতটাকে হ্যামলেট দেখতে পাচ্ছিল বাট তার মা দেখতে পাচ্ছিল না, তখন হ্যামলেট সে তাকে মানে এভাবে এগুলা বলে সে তাকে
দেখাইতেছে যে দেখো ভূতটা আসছে এবং তোমাকে দেখে চলে যাচ্ছে আর কি। তার মানে আমরা এখানে টোটালি হচ্ছে ভূতটাকে 3 বার আসতে দেখছি। ফার্স্ট টাইম আসছে হচ্ছে ওই যে যে যারা পাহারাদার ছিল বার্নান্ডো, মার্সেলাস, এরা দেখছে। পরে হোরাশিওকে যখন তারা জানায় তখন হোরাশিও আসে এবং তারা এরপর সবাই মিলে হ্যামলেটকে বলে, তখন হ্যামলেট আসে এবং হচ্ছে হ্যামলেটের সাথে সেকেন্ড টাইম ভুট্টার দেখা হয়। আর থার্ড টাইম হচ্ছে হ্যামলেট যখন তার মায়ের সাথে কথাবার্তা বলছে তখন ভুট্টা থার্ড টাইম আসে। এই হচ্ছে এখানে যে সুপার ন্যাচারাল চরিত্র বা সুপার ন্যাচারাল এলিমেন্ট। এবার বলছে এই ভূতটা যে আসছে তার গুরুত্বটা আসলে কি বা কেন তাকে ইউজ করা হলো, মানে এখানে সুপারন্যাচারাল স্টোরি বা সুপারন্যাচারাল ক্যারেক্টার ইউজ করার কারণটা কি ওইটা বলা হয়েছে। দ্য ইম্পর্টেন্স অফ দ্য গোস্ট is the main theme of the place revenge. এই নাটকের মেইন থিম কি রিভেঞ্জ। দ্য মোটিভ ফর দিস রিভেঞ্জ থিম ইজ প্রোভাইডেড বাই দ্য গোস্ট। এবং এই নাটকের যে মোটিভ মানে রিভেঞ্জ নেয়া, সেই থিমটি আসলে এখানে কার মাধ্যমে সূচনা করা হয়েছে, ওই যে ভূত তার কথাবার্তার মাধ্যমে। সেই তো হচ্ছে হ্যামলেটকে আদেশ দিয়েছিল রিভেঞ্জ নেওয়ার জন্য, তাই না? ওইটি বলছে দ্য অফুল রেভলিউশন অফ দ্য গোস্ট ফর্মস দ্য সোর্স অফ দ্য ট্র্যাজেডি অ্যান্ড দ্য স্প্রিং অফ দ্য অ্যাকশন। যে ওই ভূতের কথাবার্তা সেগুলোর মাধ্যমে মূলত ট্র্যাজেডিটা শুরু হয়। Thus the supernatural is made the starting point of the play। আমার মানে আমরা এটা বলতে পারি যে এই নাটকের শুরুতেই আসলে কি সুপারন্যাচারাল ঘটনা বা সুপারন্যাচারাল কথাবার্তা ব্যবহার করা হয়েছে। হিয়ার দ্য সুপারন্যাচারাল এলিমেন্ট সেটস ইন মোশন দ্য মেশিনারি অফ দ্য প্লট। তার মানে এই নাটকের যে মোশন মানে নাটকের গতি এনে দিয়েছে কি সুপারন্যাচারাল। যদি ভূতটা না বলতো তাহলে কিন্তু কোনো কিছুই হইতো না। তার মানে সেই ভূতটাই আসলে সবকিছুর চালিকা শক্তি এই নাটকে। যেমনটা আমরা ম্যাকবেথের মধ্যে দেখছি যে সেই 3 জন ডাইনি, তারা যা বলে সেই অনুসারে সবকিছু হয়, এখানেও একই রকমটা। দ্য রেভলিউশন অফ দ্য গোস্ট ইন্টেন্সিফাইজ দ্য হরর দ্যাট হ্যামলেট ফেল্ট। মানে এখানে বলছে যে এই ভূত যা বলছে সেটি আসলে হ্যামলেটের মানে তার যে ভয়টা বা তার যে কাজটা সেটাকে আর ইন্টেন্সিফাই বা তীব্রতর করে দিয়েছে। যে দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য গোস্ট চার্জেস হ্যামলেট টু অ্যাভেঞ্জ হিজ ফাদার্স মার্ডার অফ হুইচ হি ইজ ইনক্যাপাবল। মানে সে ভূতটা এসে হ্যামলেটকে বলছে তার পিতৃহত্যা প্রতিশোধ নিতে, বাট হ্যামলেট যেটা তখনও নিতে পারেনি, মানে সক্ষম ছিল ওই সময়। যে দ্য ডিউটি দাস ইম্পোজড অন হ্যামলেট, সুতরাং সেই কর্তব্যটা হ্যামলেটের উপর এসে পড়ছে। অ্যান্ড হিজ ফেইলিয়ার টু ক্যারি ইট আউট ইন প্রপার টাইম ফর্ম দ্য সাবস্টেন্স অফ দ্য ট্রাজেডি। এবং সে আসলে মানে ঠিক টাইমে রিভেঞ্জটা নিতে পারে নাই, দেরি করছে, যার ফলে নাটকটা আর সামনের দিকে মানে নাটকের গল্প আর সামনের দিকে আগে গেছে। তো এই হচ্ছে ভূতের তাৎপর্য। তার মানে ভূতের তাৎপর্য কি, ভূতের তাৎপর্যের মাধ্যমে আসলে এই নাটকের স্টোরিটা শুরু হয়েছে এবং সামনের দিকে এগিয়ে গেছে। এছাড়া ভূতের কথাবার্তার মাধ্যমে হ্যামলেটকে আদেশ দেওয়া হয়েছে, বাট হ্যামলেট সেই কাজটা ঠিকঠাক মতো করতে পারেনি, সময় নিয়েছে। এটা দ্বারা হ্যামলেটের যে মানসিক অবস্থা বা সে কেমন টাইপের চরিত্র সেটার আমরা একটা কিন্তু উদাহরণ পাচ্ছি, যে সে মানে ডিসিশন নিয়ে ভোগে আর কি, সবসময় সিদ্ধান্তহীনতায় ভোগে, অনেক দেরি করে, মানে তার যে প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রিতা করে, এগুলো কিন্তু এই ভূতের মাধ্যমে আমরা জানতে পারতেছি। এটি বলা হয়েছে যে ইজ দ্য গোস্ট সাবজেক্টিভ আর অবজেক্টিভ। তবে গোস্টটা কি সত্যি সত্যি আসছিল নাকি এটা ভুল মানে কোনো কিছু ছিল। এটাও অনেকটা সে আগের কোশ্চেনের মতোই যে একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু। ওকে, অনেকে বলছে এটা সত্যি আসছিল, মানে ম্যাক্সিমাম বলছে হ্যাঁ ভূতটা আসছিল, আবার অনেকে বলছে এটা আসে নাই। কারণ যদি আসতো তাইলে শুধুমাত্র হ্যামলেট মানে তখন যে হচ্ছে সেই কেন দেখতে পারছে, ওই যখন গাটরুট সে কেন তাইলে দেখতে পারে নাই যখন তার সামনে আসছিল। না 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 না, এটা তো শুরুতে আমি বলতেছি যখন হ্যামলেট সাথে তার মায়ের সাথে কথাবার্তা বলছো সেই সময়। ওকে, তো তখন সে কেন দেখতে পারেনি, মানে ওরা ওরা হচ্ছে সংখ্যায় কম আর কি, বাট এটা আসলে একেবারে ফেলে দেওয়ার হতো না যে মানে মানুষ সে সবকিছু আসলে দেখতে পারবে, আমি দেখতে পারলে আপনি কেন দেখতে পারবেন না, যদি সেই যুক্তি ধরি। সেটা তো ভাই আমরা বুঝতে পারতেছি, কিন্তু যারা সমালোচক বলে না যে আপনি 2 অব্দি 4 বলবেন, কিন্তু এমনও অনেক মানুষ আছে যারা বলবে 2 অব্দি 3, বুঝছেন? মানে এরা হচ্ছে তারা। আমি এই জন্য বললাম যে সংখ্যা এরা কম, ওকে, তবে ম্যাক্সিমামই যে হ্যাঁ ভুট্টা আসলে ছিল, মানে এখানে সেই সম্পর্কে কথাবার্তা আছে দেখবেন। So the question whether the ghost is subjective or an objective entity still remains an unsolved problem, like many other problems in Hamlet. মানে হ্যামলেটের যে সমস্যা বলি আছে আর কি, সেরকম ধরনের একটা সমস্যা আছে, এই গোস্ট রিয়েল নাকি এটাও ফেইন্ট ওই রকম। যে দেয়ার ইজ এ রেশনাল এক্সপ্লানেশন হোয়াই গোস্ট অ্যাপিয়ার অনলি টু সাম পারসনস এন্ড নট টু আদার। যে মানে একটা যৌক্তিক কথাবার্তা আছে বা এক কথা যৌক্তিক আছে যে হচ্ছে
ভুট্টা সবার সামনে কেন সে appear করেনি বা আসে নাই, ওকে? ও কেন অল্প কিছু লোকজন তাকে দেখতে পাইছে, অল্প কিছু লোকজন কেন তাকে দেখতে পায়নি আবার? যে in the beginning Hamlet, Marcellus, Bernard and Horatio see the ghost, শুরুতে যেমন এরা সবাই ভূতটাকে দেখে, it is not the hallucination of a single individual, তার মানে একজন ব্যক্তি সে হয়তো মতিভ্রম করতে পারে, তার hallucination হতে পারে, বাট সবাই তো পারে না, তার মানে হয়তো ভূতটা আসছিল। But this view which is justified in the beginning is contradicted when the ghost makes its second appearance, বাট যখন ভূতটা এর পরের বার আসে সেটা কিন্তু মানে ওই যে আগে তাকে যে সবাই দেখছে সেই মানে সেটা হচ্ছে একটু যে প্রশ্ন থেকেই যায় এখানে যে আদৌ কি ওটা সত্যি ছিল নাকি ভুল ছিল। যে হ্যামলেট সিজ দ্য গোস্ট অ্যাজ হি ডিড ফরমারলি, বাট টু গার্ট্রুড ইট ইজ ইনভিজিবল, কিন্তু গার্ট্রুড সেটা দেখে নাই। যে দাস ইট ইজ নট শিওর হোয়েদার দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য গোস্ট ইজ রিয়েল অর, তার মানে এটা কিন্তু পুরোপুরি নিশ্চিত না যে আদৌ আসলে এই ভূতটা সত্যি ছিল নাকি সত্যি ছিল না আর কি। যেমন আমরা কিন্তু ম্যাকবেথের মধ্যে সিমিলার কাহিনী দেখছি, ওই যে তিনজন ডাইনি অথবা ফস্টাসের মধ্যে আমরা দেখছি সেই গুড অ্যাঞ্জেল এভিল অ্যাঞ্জেল, ওখানে কিন্তু বলা হয়েছিল গুড অ্যাঞ্জেলকে মানে আমাদের ভালো কাজের ফেরেশতা বা আত্মাটা, এভিল অ্যাঞ্জেলকে আমাদের খারাপ কাজের ফেরেশতা বা আসলে এটা কি আমাদের বিবেক, যেটা আসলে ভালো কাজকে উৎসাহ করে খারাপ কাজকে মানে বাধা দেয় আর কি, ওকে? মূলত ট্রাজেডিতে এরকম অনেক ঘটনা থাকে আর কি। তো এখানে কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না এটা যে ওই ভূতটা আসলে মানে জাস্ট মানুষের বিবেক ছিল, বা কথায় হ্যামলেটের যে তার যে সেন্স সেই সেন্স থেকে সে মূলত এরকম কিছু দেখছে, এরকমটা অনেক বলে আর কি, ওকে? তবে যাই হোক এখানে যেহেতু ম্যাক্সিমাম সমালোচক এই যুক্তিটাই দিয়েছে, স্পেশালি যেমন হচ্ছে এসি ফ্রাডলি, ফিলিপসন এদের মতো যারা আছে তারা, সুতরাং বলা যেতে পারে যে ভুট্টা আসলে সত্যিই ছিল। বাট আমাদের কাছে পার্সোনালি মনে হয় যে হ্যাঁ ভুট্টা হয়তো সত্যিই ছিল না রে, ফার্স্টে যারা বার্নান্ডো মার্সেলাস হোরাসিও এরা তো দেখার কথা না, তাই না? Okay, so what's the sum সবশেষে the supernatural element in Hamlet plays a vital role not only in developing the plot but also in displaying a moral order, তার মানে বলতে পারি এখানে সুপারন্যাচারাল যে ভূতটা আর কি তার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ওকে, সে যে শুধুমাত্র নাটকের মানে ঘটনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজ করেছে তাই না, বরং তার মাধ্যমে এখানে মোরাল অর্ডারকে রিপ্রেজেন্ট করা হয়েছে আর কি। যে সে এসে কি করছে, একটা খারাপ কাজ করা হয়েছিল সেটা শাস্তি দেওয়ার জন্য কাউকে অর্ডার করে গেছে, তার মানে শৃঙ্খলা আনয়ন করছে সে। যে Shakespeare might or might not have believed in the supernatural, but he certainly makes effective dramatic use of it in his plays, মানে যদিও সে এগুলোতে বিশ্বাস করতো না, ওকে, বাট সে এমনভাবে উপস্থাপন করছে যেটা তার নাটকের ক্ষেত্রে খুবই ইফেক্টিভ, ওকে? মানে কথায় যে সেটা ভ্যালুয়েবল হিসেবে সে উপস্থাপন করতে পারছে অনেকটা সেই কোলরেজের মতো। যে থ্রু দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য গোস্ট অফ দ্য ডেড কিং শেক্সপিয়ার ক্রিয়েটস এ সুইটেবল অ্যাটমসফিয়ার ফর আনন্যাচারাল ডিডস অ্যাবাউট টু হ্যাপেন, যে সে ভূতটার আগমনের মাধ্যমে সে আসলে শুরুতে একটা ভৌতিক পরিবেশ অ্যাটলিস্ট ক্রিয়েট করতে পারছে, সেটা ভূত সত্যি হোক বা মিথ্যা হোক, ওকে? এই হচ্ছে এই যে যে হ্যামলেটের মধ্যে আমরা কোন কোন সুপারন্যাচারাল এলিমেন্টটা পাচ্ছি এবং সেটা সিগনিফিকেন্স বা তাৎপর্যটা কি। এটা নিয়ে কারো সমস্যা আছে যেটা ফার্স্ট থেকে জানছিলেন? ওকে, এরপরটা দেখেন লাস্টেরটা হ্যামলেট থেকে, সেটা হচ্ছে প্লে উইদিন দ্য প্লে। এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ওকে? এবার আসতে পারে এই কোশ্চেনটা যে ডিসকাস হাউ দ্য প্লে উইদিন দ্য প্লে কন্ট্রিবিউটস টু দ্য ডেভেলপমেন্ট অফ অ্যাকশন, এভাবে আসতে পারে, অথবা দা মানে রাইট এ শর্ট নোট অন মার্ডার অফ গঞ্জাগো, ম্যাডাম মানে মার্ডার অফ গঞ্জাগো নামে যে নাটকটা মঞ্চায়িত করা যায় সেটা আলোচনা করো, ওকে? প্লে উইদিন প্লে বলতে নাটকের মধ্যে নাটক, যেমন এটা আমরা জানি হামলা একটা নাটক, এটার মধ্যে আরো একটা নাটক মঞ্চায়িত করা হয়েছে, এই জন্য বলা হয়েছে প্লে উইদিন প্লে। এটা কিন্তু অনেক সময় টার্ম পেপারে আপনাদেরকে লিখতে যায়, ওকে? এটা যেমন আমাদের কলেজে লিখতে দিয়েছিল যে প্লে উইদিন প্লে। যাই হোক, এখানে বলছে যে Hamlet is considered as one of the greatest plays among world literatures, মানে খুব বিখ্যাত একটা ট্র্যাজেডি আর কি। It is written by the central son of এগুলো ইন্ট্রোডাকশন আর কি, যে ইংলিশ লিটারেচার শেক্সপিয়ার দ্য প্লে was written in 1601 in this very play Shakespeare shows his mastery as a perfect craftsman of drama while he includes the term play within, মানে এই নাটকে সে এই টার্মটার ইন্ট্রোডিউস করাইছে আর কি, ওকে, বা সেটা ইউজ করছে। ইট ইজ না, ইট নট অনলি মেনটেন্স দ্য স্ট্রাকচারাল ইউনিটি বাট অলসো ডেভেলপস দ্য প্লে টু গো ফার্দার, মানে এটা যে এই যে প্লে উইদিন যে শুধুমাত্র নাটকের গাঠনিক দিক থেকে অবদান রাখছে তাই না, বরঞ্চ নাটকটাকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে গেছে। Actually, the play within a play is a technical device job the dramatist to interpret and intensify the place governing, তার মানে এটা এমন একটা টেকনিক্যাল ডিভাইস আর কি বা এলিমেন্ট যেটার মাধ্যমে একজন নাট্যকার সে আসলে থিমটাকে গভর্ন করে, ওকে, মানে থিমটাকে ভালো মতো উপস্থাপন করতে পারে, এটা তার। যে হিয়ার ইন দ্য প্লে হ্যামলেট দ্য প্লে উইদিন প্লে দ্য মার্ডার অফ গঞ্জাগো enables Hamlet to put Claudius on trial to catch the his conscience and to determine whether he is guilty, যেমন এই নাটকে আমরা দেখতে পাচ্ছি হ্যামলেট সে কি করে এই
প্লে উইদিন প্লের মধ্যে একটা নাটক মঞ্চায়ন করে দ্য মার্ডার গঞ্জাগর নামে, যেটা দ্বারা সে আসলে তার চাচা ক্লোডিয়াসকে আদৌ হত্যাকারী বা অপরাধী কিনা সেটা সে নিশ্চিত করে আর কি। ওকে, এরপরে বলছে যে মোটিভ ফর এনাক্টিং দ্য প্লে, মানে কেন নাটকটা আসলে মঞ্চায়িত করা হয়েছিল, এটার পেছনে মোটিভ বা কারণ কি। তো বলছে হ্যামলেট ইজ দ্য প্রিন্স অফ ডেনমার্ক, হি হ্যাজ বিন এন্ট্রাস্টেড উইথ দ্য ডিউটি অফ অ্যাভেঞ্জিং হিজ ফাদার্স ডেথ বাই হিজ ফাদার্স গোস্ট, মানে তার বাবার ভূত তাকে এসে বলে যে তুমি রিভেঞ্জ নেবে, আমি মানে আমাকে যে হত্যা করছে তাকে হত্যা করে আর কি, যে ফ্রম দ্য গোস্ট হি লার্ন দ্যাট হিজ ফাদার হ্যাজ বিন মার্ডার্ড বাই ক্লডিয়াস, সুতরাং সে ভূতটার কাছ থেকে জানতে পারে তার বাবাকে নাকি তার চাচা ক্লডিয়াস হত্যা করছে। বাট হি হেজিটেটস টু যে এক্সিকিউট দ্য কমান্ড অফ দ্য গোস্ট, কিন্তু সে এই ভূতের যে কমান্ড এটা এক্সিকিউট মানে পালন করতে পারতেছে না, কারণ সে নিশ্চিত না, যে অ্যাজ হি হ্যাজ ডাউটস অ্যাবাউট দ্য জেনুইননেস অফ দ্য গোস্ট, কারণ সে ভূতটা সত্যি কিনা সম্পর্কে তার ডাউট বা সন্দেহ ছিল। ওটা ছোট আর একটা বোতল ঠেলে নাও, আরে এমনি তো ছোট বোতল আছে না ওইগুলো তো নাও। আচ্ছা ওকে, যে of the ghost and Claudius sins, so he wishes to have a strong proof before taking revenge, এই জন্য সে কি আগে প্রুফ চায় যে আসলে আমি মানে হত্যা করব কিনা তার বিষয়ে আমাকে নিশ্চিত হতে হবে। যে he propounds an idea to explore that truth, এই জন্য সে একটা মানে পরিকল্পনা করে আর কি। ওকে, যে I will have grounds the place the thing where I will catch the conscience of the king, মানে আমার একটা পরিকল্পনা আছে যেখানে আমি রাজাকে এই যে ক্লোরিয়া থেকে তার আমি কনসায়েন্স মানে তার এক্সপ্রেশনটা অ্যাটলিস্ট জাগ্রত করতে পারবো আর কি, এবং নিশ্চিত হতে পারবো যে হি কনসিভস অফ দ্য প্ল্যান অফ স্টেজিং এ প্লে টু পুট ক্লোডিয়াস অন ট্রায়াল, তার মানে এটা হচ্ছে এই নাটকটা মঞ্চায়ন করার পেছনে মোটিভ বা কারণ। এরপরে বলছে তার ডাম শো। ওকে, মানে এটাই হচ্ছে নাটকটা। দ্য প্লে বিগিনস উইথ এ প্রিলুড, মানে নাটকটা শুরু কি একটা প্রস্তাবনা মানে ইন্ট্রোডাকশনের মাধ্যমে আর কি, যে ডিউরিং হুইচ হ্যামলেট সিটস অন ওফেলিয়াস ফিট, মানে যে সময়টাতে হ্যামলেট আসলে ওফেলিয়ার পায়ের কাছে বসেছিল, মানে যাতে করে তার চাচা কোনো প্রকার সন্দেহ না করে, যে পার্টলি টু কনভিন্স ক্লোডিয়াস দ্যাট হিজ ম্যাডনেস ইজ ডিউ টু রিজেকশন অফ হিজ লাভ, মানে যাতে করে তার চাচা মনে করে যে আসলে এই যে ওফেলিয়া সে হ্যামলেটকে রিজেক্ট করছে এই জন্য হতে পারে সে মানে অনেক পাগল হয়ে গেছে। ওকে, যাতে করে তার চাচা কোনো সন্দেহ না করে এই জন্য সেগুলো করতেছিল আসলে, and partly because he wishes to be away from the royal company if he is to see the king's face, এছাড়া সে মানে রাজকীয় যে সব মানে কি বলে যে মানে রাজকর্মচারী বা রাজসভাসদদের কাছে থাকতে হবে, কারণ তাদের সাথে থাকলে তো সে তার চাচার ফেসটা সরাসরি দেখতে পারবে না, এই জন্যই হচ্ছে সে একটু দূরে থাকছে চাচাকে সাথে চাচাকে নোটিস করতে পারে। যে হ্যামলেট প্লেজ দ্য রোল অফ দ্য কমেন্টেটর টু, এবং এখানে হ্যামলেট সে আসলে ওই যে নাটকটা মঞ্চায়ন করছে সেখানে সে বিভিন্ন কমেন্ট করছে। ওকে, যে হোয়েন লুসিয়ানুস দ্য প্লেয়ার্স King's nephew enters, Hamlet's excitement begins to grow and he urges the actor playing the role of the murderer to get on with his speech, যেমন এখানে হচ্ছে নাটকের মধ্যে দেখা যায় যখন কিনা সেই রাজা মানে হচ্ছে রাজার যে ভাইপো থাকে সে কি করে মানে হচ্ছে রাজার ভাইপো রাজাকে হত্যা করে আর কি। ওকে, তখন হ্যামলেট চিৎকার দেয়, মানে সে বোঝাইতে চাচ্ছে এগুলো মানে তার চাচাকে আর কি, যে তুমিও একই রকম কাজ করেছো, মানে সে তার চাচার রিয়াকশন থেকে যে তখন এই মানে সেই ঘটনা ঘটানোর সময় বা ঘটার সময় তার চাচা কেমন আচরণ করে। যে হ্যামলেটস এক্সাইটমেন্ট বিগিনস টু গ্রো এন্ড হি আর্জেস দ্য অ্যাক্টর প্লেইং দ্য রোল অফ দ্য মার্ডারার টু গেট অন উইথ হিজ স্পিচ অ্যাজ দ্য মার্ডারার পোর্স পয়জন ইনটু দ্য প্লেয়ার্স কিংস ইয়ার, যেমন ওই যে যারা কিনা হচ্ছে সেই নাটকটা মঞ্চায়ন করতো, মানে এক কথায় নাটকের যারা প্লেয়ার ছিল অভিনেতা ছিল তারা যখন রাজার কানের মধ্যে পয়জন দিচ্ছিল আর কি, ওকে বিষ দিচ্ছিল, হ্যামলেট টেলস দ্য অডিয়েন্স দ্যাট দ্য কিংস নেম ইজ গঞ্জাগো, তখন হ্যামলেট সে হচ্ছে চিৎকার করে সবাইকে বলে যে এই রাজার নাম হচ্ছে গঞ্জাগে এবং তার যে হচ্ছে মানে এক কথায় যাকে হত্যা করেছে তার নাম হচ্ছে কি গঞ্জাগো, যেমনটা হ্যামলেটের বাবার নাম ছিল হচ্ছে হ্যামলেট, মানে প্রিন্স হ্যামলেটের ফাদার নাম ছিল লেট হ্যামলেট আর কি। আর তার চাচা কি করছে মানে সত্যিকার অর্থে তার চাচা ক্লোডিয়াস সে হচ্ছে ওই যে লেট কিং হ্যামলেট তাকে হত্যা করছে আর কি তার কানের মধ্যে পয়জন দিয়ে। একই রকম এই নাটকে ওই যে গঞ্জাগো তার যে মানে ভাইপো আছে লুসিয়ানুস সে হচ্ছে এই গঞ্জাগোর কানের মধ্যে পয়জন দিয়ে তাকে হত্যা করছে, মানে একই রকম ভাবে সে উপস্থাপন করছে আর কি। আর আরো একটা অপরাধ করছে কি, দ্যাট দ্য স্টোরি ইজ ট্রু এন্ড দ্যাট সুন দে উইল সি হাউ লুসিয়ানুস উইন্স গঞ্জাগোস, এবং হ্যামলেট তখন এগুলো চিৎকার করে বলছিল যে এই ঘটনাটা সত্যিই ঘটছে এবং একটু পরে তোমরা সবাই
দেখতে পারবে যে এই যে লুসিয়ানুস মানে রাজার যে ভাইপো আর কি, সে এই লুসিয়ানুস তার যে চাচি আর কি সে গঞ্জাগরে তাকে আবার বিয়ে করবে আর কি। ওকে, মানে সিমিলার টাইপের স্টোরি সে উপস্থাপন করে যে অ্যাট দিস ক্লোডিয়াস সাডেনলি রাইজেস এন্ড ক্রাইস আউট ফর লাইট। ওই সময় মানে মঞ্চ থেকে লাইট নিভে যায় আর কি, ক্লোডিয়াস চিৎকার করে লাইট লাইট করে ওঠে আর কি। যে ক্লোডিয়াস ডাস আলটিমেটলি ব্রেক হোয়েন হিজ ক্রাইম ইজ রিইনএক্টেড এ সেকেন্ড টাইম এন্ড হোয়েন হ্যামলেট টেলস হিম, এবং ক্লোডিয়াস এটা সহ্য করতে পারে না, মানে যখন সে অপরাধ করছে একই রকম অপরাধ তার সামনে আবার মানে তাকে দেখানো হচ্ছে, সে একটু বিমর্ষ হয়ে পড়ে, মানে একটু মর্মাহত হয় আর কি। এবং তখনই হ্যামলেট নিশ্চিত হয় যে ইউ শ্যাল সি আনোন হাউ দ্য মার্ডারার গেটস দ্য লাভ অফ গঞ্জাগসে, মানে এখানে ইংল্যান্ডে হ্যামলেট বলতেছিল যে তুমি দেখো, মানে তোমরা সবাই দেখো যে কিভাবে মার্ডারার সেই আসলে গঞ্জাগর মানে গঞ্জাগে হত্যা করছে, সেই মার্ডারে সে তার স্ত্রীকে আবার জিতে নিছে, মানে যেমনটা হ্যামলেটের চাচা ক্লোডিয়াস হ্যামলেটের মাকে বিয়ে করার মাধ্যমে যে অপরাধ করছে। যে জাস্ট আফটার দ্য সিন, এই ঘটনার পরে কিং ক্লোডিয়াস গেটস আপ টু লিভ, মানে সে ওখান থেকে চলে যেতে চায় আর কি। যে হোয়ারাস হ্যামলেট অ্যালন উইথ হোরাশিও ইজ এক্সটাটিক উইথ দ্য এফেক্ট অফ হিজ প্লে এন্ড ডিক্লারেস নাও হি বিলিভস দ্য গোস্ট টেস্টিমনি। হ্যামলেট বলছে কি হ্যাঁ আমি এখন এটাতে বিশ্বাস করি যে হ্যাঁ মানে ভূতটা যাবতীয় সত্যি বলছি আর কি। যে হোরাশিও অলসো এগ্রিস উইথ হিম এন্ড দ্য নেক্সট মোমেন্ট রজেনক্রাস এন্ড গিল্ডেনস্ট্রার্ন ইনফর্মস হ্যামলেট দ্যাট দ্য কিং ইজ নট ফিলিং ওয়েল। একটু পরে হচ্ছে এই যে রজেনক্রাস আর গিল্ডেনস্টার্ন এরা দুইজন হচ্ছে রাজকর্মচারী ছিল আর কি, যদিও তারা হ্যামলেটের ছোটবেলার ফ্রেন্ড ছিল। তো তারা এসে সবাইকে বলে যে রাজা তার অবস্থা একটু মানে শোচনীয় আর কি, সে অসুস্থ হয়ে পড়ছে। দাস ক্লোডিয়াস গিল্ড ইজ কনফার্ম, এইভাবে হ্যামলেট সে এটা নিশ্চিত হয় যে ক্লোডিয়াস সে আসলে হত্যাকারী সে অপরাধী আর কি। এরপরে বলছে যে এটা আসলে মঞ্চায়ন করার সিগনিফিকেন্স বা তাৎপর্য কি, the dramatic significance of the play within the play. There are several significances of the play within play. It helps to remove all the doubts of Hamlet. এটা আমাদের যে হ্যামলেট আমার সন্দেহ দূর হয়ে গেছে। Still he hesitates to act. তারপর সে কিন্তু সিদ্ধান্ত নিতে পারে নাই। ওকে, মানে সে নিশ্চিত হয়েছে যে তার চাচাই হত্যাকারী, বাট তাও সে হত্যা করতে মানে পারে না। এটা দ্বারা হ্যামলেটের যে দুর্বলতা সেটাকে ইন্ডিকেট করছে। যে হেন্স দ্য প্লে এমফাসাইজেস হ্যামলেটস প্রোক্রাস্টিনেটিংনেস, মানে এটা তার হ্যামলেটের দীর্ঘসূত্রিতা মানে তার পার্সোনালিটির একটা দিক, সেটা এখানে এমফাসিস করা হয়েছে আর কি। যে হ্যামলেট ইজ ইন্সপায়ার্ড বাই দ্য প্লে উইথ গ্রেটার ডেজিয়ার টু অ্যাক্ট বাট ইট ফেলস টু হ্যাভ দ্য ইফেক্ট টু মেক হিম অ্যাক্ট, মানে সে আসলে কি করছে যে হচ্ছে এখানে নাটকটা মঞ্চায়ন করছে খুব উত্তেজনা সহকারে, বাট সে সেই অনুসারে কাজ করতে পারে না বা শেষ করতে পারে না। Even it proves Hamlet not as the hero of the traditional revenge play because he fails to kill the king at prayer on moral grounds even after getting confirmed of his guilt by the play scene. যে এত কিছুর পরে সে জানছে তার চাচাই হত্যা করে, কিন্তু সে তাকে কিন্তু হত্যা করে না আর কি, কারণ সে মনে করছে তার চাচাকে ওই অবস্থায় হত্যা করলে সে আসলে স্বর্গে চলে যাবে আর কি। ওকে, তার মানে এটা দ্বারা হচ্ছে তার যে দুর্বলতা বা তার যে দীর্ঘসূত্রিতা সেটাই আসলে উপস্থাপন করছে। স্পেশালি সেটা কিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে, এই প্লে উইদিন দ্য প্লে, মানে যেখানে সে নাটকটা মঞ্চায়ন করছে হত্যাকারী কিনা জানার জন্য, সে জানছে বাট তাও সে তাকে হত্যা করতে পারছে না, মানে এটা কি হ্যামলেটের দুর্বল চরিত্রের একটা উদাহরণ। যে besides the scene is important in the sense that it brings Claudius and Hamlet to a full awareness of each other to receive, এবং এই সিনটা দ্বারা ক্লোডিয়াস সেও এটা বুঝে গেছে যে হ্যামলেট সে আসলে এটা উপস্থাপন করছে কেন আমার যে মানে অপরাধী কিনা আমি সেটাই জানার জন্য। আর হ্যামলেট এটা বুঝে গেছে যে আসলে আমার চাচাই হত্যাকারী, মানে উভয়ের চরিত্রটা সম্পর্কে জানা গেছে এই প্লে উইদিন প্লে এই নাটকের মাধ্যমে, মানে হচ্ছে মার্ডার অফ গঞ্জাগো যে নাটক এটার মাধ্যমে। Again, the play within play helps Shakespeare to reveal his own theories of play acting. এছাড়া শেক্সপিয়ার সে কিভাবে আসলে নাটকগুলো মঞ্চায়ন করতো সেটার একটা চরিত্র মানে সেটার একটা হচ্ছে দৃষ্টিভঙ্গি আর কি, অথবা একটা ছবি আমরা এখানে আর কি এই নাটকটা মঞ্চায়ন করার মাধ্যমে দেখতে পাচ্ছি। Thus, it is important as far as bringing Claudius and Hamlet to a full awareness of one's trueness. তার মানে আমরা এখানে বলতে পারি যে এই যে ফেলে উইদিন প্লে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে, কারণ এটার মাধ্যমে এই যে হ্যামলেট সে আসলে কি তার চরিত্র সম্পর্কে অ্যাওয়ার বা সচেতন হচ্ছে, আমি আসলে কে, ওকে আমাকে কি করতে হবে বাট আমি কেন করতে পারতেছি না এগুলো সম্পর্কে। যে ফ্রম দিস পয়েন্ট অফ কি ফ্রম দিস পয়েন্ট দেয়ার ক্যান বি নো রেসিস্টেন্স ফর দ্য রিভেঞ্জ হুইচ হ্যামলেট ইজ গোইং টু প্রসিড এন্ড মিটস হিজ ট্র্যাজিক টু, মানে এই যে হচ্ছে প্লে উইদিন দ্য প্লে এটার মাধ্যমে হ্যামলেট নিশ্চিত হয়েছে যে হ্যাঁ আমাকে তার আমার চাচাকে হত্যা করতে হবে, এবং যার ফলে কি লাস্টে তারও জীবনে ট্রাজিক ডুম বয়ে আসে, মানে একটা সে নিজেও মারা যায় আর কি। হচ্ছে প্লে উইদিন প্লে এটা কি, এটা কেন মঞ্চায়ন করা হয়েছে, সেটার পেছনে মোটিভ কি এবং সেটার তাৎপর্যটা কি আসলে। ওকে, এটা নিয়ে কারো সমস্যা আছে যে কয়জন আছেন? ওকে, তো এই হচ্ছে হ্যামলেট থেকে যে তিনটা কোশ্চেন ছিল। নেক্সট ক্লাস আগামীকালকে পড়াতে পারবো কিনা জানি না, আমি একটু হচ্ছে বেড়াতে যাবো আর কি। ওকে, যদি মানে পড়াতে পারি সেটা আমি জানিয়ে দেবো মানে ক্লাসের আগে, আর না পারলে তো এর পরবর্তীতে থেকে
শনিবার দিন বা রবিবার দিন যে কোনো একদিন আমি সেটা পড়াইতে পারে। নেক্সট ক্লাসে তাইলে হচ্ছে আমরা অথেলো থেকে পার্ট বি এর কোশ্চেন করবো। আপনার একটু অথেলোর সামারিটা থেকে আসেন বাংলা ইংরেজিটা, কেমন? যদিও দেখবেন উপরে রেকর্ড হতে আছে, একটু শুনে নিন।